পরিমণি লিখছেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে? তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছে? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। সত্যিই তো একজন শিল্পীর বেদনা এটা, যে তিনি বলছেন তিনিও তো স্বাধীন, তিনি তো ওটা স্বাধীন সত্তা নিয়ে বাঁচেন। একজন শিল্পী তিনি বলছেন, একজন আর্টিস্ট তিনি বলছেন যে এইভাবে কি করে থাকা যায় এই স্বাধীন বাংলাদেশ। দেখো, বাংলাদেশটা স্বাধীন হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদের ভিত্তিতে। একটা ধর্মীয় গোষ্ঠীকে তাড়িয়ে যারা এই ধরনের কর্মকাণ্ড বাংলার মাটিতে করত, তাদেরকে তাড়িয়ে কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, এবং সেই মুক্তিযুদ্ধে বাংলার মানুষ বিজয় লাভ করেছে 1972 সালে। তারপর যে সংবিধানটি রচিত হয়েছে বাংলাদেশের, সেটি ধর্মনিরপেক্ষ একটি সংবিধান, যেটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সমস্ত জাতির। যে কারণে বাংলাদেশ থাকবে ভাটিয়ালি, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, গান বাজনা, নৃত্য, নাটক, সিনেমা যেমন থাকবে, তেমনই পাশাপাশি কীর্তন থাকবে, ওয়াজ মাহফিল থাকবে, আহ কি বলে যে ওরস শরীফ থাকবে, তারপর বিভিন্ন ধরনের ধর্মীয় কর্মকাণ্ড, যার যা ধর্ম সেগুলো তারা পালন করবে। এটি কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার ভিত্তি ছিল, বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, এবং আমাদের সংবিধানে কিন্তু সেই বিষয়গুলো লিপিবদ্ধ আছে। তো স্বাধীনতার এই 53 বছর পরে এসে একটি গোষ্ঠী সেই সংবিধানকে কিন্তু ছুঁড়ে ফেলতে চাইছে। একদম। তারা বলছেন যে এই সংবিধান আমরা মানি না, এই সংবিধান ভারতের তৈরি সংবিধান, এই সংবিধান মুজিববাদ কে চর্চা করা হচ্ছে, যেখানে ধর্মনিরপেক্ষতাবাদের কথা বলা আছে। বাংলাদেশ হবে ইসলামিক রাষ্ট্র, কিন্তু ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ হবে না বলেই কিন্তু আমরা পাকিস্তান থেকে আলাদা শাহিদুল্লাহ, হয়েছি। শাহিদুল্লাহ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই জায়গাটায় দাঁড়িয়ে যে নতুন একটি প্রশ্ন আসে, যে অন্য একটি বিষয় আমরা নজর রাখবো, যে তাহলে কি বাংলাদেশ এবার তালিবানি শাসনে চলে যেতে চলেছে? বাংলাদেশে কি এবার ইসলামিক স্টেট অফ বাংলাদেশ হয়ে যাবে? কারণ বাংলাদেশে মুজিববাদ চলবে না, মুজিবের মূর্তি ভাঙা হচ্ছে, বাংলাদেশে মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে। তাহলে বাংলাদেশ নিজের অস্তিত্বকে ভুলে যাবে, বাংলাদেশের শিল্প তার কলা তাকে ভুলে যাবে। তাহলে বাংলাদেশে কি এবার তালিবানি শাসন হতে চলেছে? শাহিদুল্লাহ, আবার ফিরবো আপনার কাছে, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তাহলে এই যে বাংলাদেশ গঠনের ভিত্তির যে কথাটি আপনি আলোচনা করছিলেন, যে সংবিধানের উপর দাঁড়িয়ে সেই সংবিধানকে অস্বীকার করা, অর্থাৎ বাংলাদেশ কি এবার তাহলে তালিবানি শাসনের পথে হাঁটছে? দেখো, ধর্ম নিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং বাঙালি জাতীয়তাবাদ, এই চারটা ভিত্তির উপরে বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল 1971 সালে। 72-এ যে সংবিধান রচিত হয়, সেখানে এই চারটি বিষয়ের উপর জোর দিয়ে এই সংবিধানটি রচিত হয়েছিল, যেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে, তার শিল্প সংস্কৃতি সে চর্চা করবে, যার যার ধর্ম সে পালন করবে। এটি ছিল 72-এর সংবিধান এবং বাংলাদেশ জন্মের প্রধান সত্য। তো সেই বাংলাদেশ থেকে বারবার সেই সংবিধানের উপরে কিন্তু আঘাত এসেছে। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর একটি যে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, তারাও কিন্তু পাকিস্তানপন্থী সরকার ছিল। তারা এই ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে পাকিস্তানপন্থী করে তোলে, ইসলামপন্থী করে তোলে। এরপর আহ যে জিয়াউর রহমান সরকার এসেও সেই যাত্রা অব্যাহত রাখে, এরশাদ এসেও কিন্তু সেই যাত্রা অব্যাহত রাখে। কিন্তু দেখো, ইতিহাস কিন্তু সেটাকে ইতিহাসকে কিন্তু মুছে ফেলা যায়নি। 1996 সালে আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে সেই 72-এর সংবিধানকে ফেরানোর প্রচেষ্টায় লিপ্ত হন, এবং সেটি কিন্তু ধারাবাহিকতায় 2024 সাল পর্যন্ত চলেছে। এরপর এই নতুন যে সরকার এসেছে, তারা এসে সেই মুজিববাদ, সেই 72-এর সংবিধান, সেই মুক্তিযুদ্ধকে মুছে ফেলে নতুন একটি রাষ্ট্র বিনির্মাণের কথা বলছে। সেই রাষ্ট্রটি বিনির্মাণ করতে যেয়ে তারা কি করছে? তারা বাংলার শিল্প সংস্কৃতি সাহিত্যকে ধ্বংস করছে, তারা বাংলার মুক্তিযুদ্ধকে মুছে ফেলছে, তারা বাংলার জাতির পিতাকে মুছে ফেলছে, তারা 32-এ আগুন দিয়েছে। তারা বলছে 72-এর সংবিধান, মুজিববাদ এগুলো বাংলার মাটিতে চলবে না, এগুলো ভারতীয় কনসেপ্ট। একটি দেশ, যে দেশটি তার স্বাধীনতা এনেছে যার উপরে, তাকেই তারা স্বীকার করছে না,
তারা সেগুলোকে অন্য একটি দেশের উপর চাপিয়ে দিচ্ছে, দিয়ে তারা যে সংবিধান রচনার কথা বলছে, যে রাষ্ট্র পরিচালনার কাঠামোর কথা বলছে, সেটি পুরোপুরি পাকিস্তানপন্থী এবং জঙ্গিবাদী সংবিধান, জঙ্গিবাদী শাসন ব্যবস্থা। তারই নমুনা আজকের এই বাংলাদেশ। দেখো বাংলাদেশের সংখ্যালঘুরা গত 24 ঘন্টায়, আমি তোমাকে বলতে পারি, গত 24 ঘন্টায় বাংলাদেশে কম করে হলো 6টা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলি খুবই মর্মান্তিক। আমি তোমাকে একটু সেই দিকে একটু আমি পড়ে শোনাই, এটা জানা উচিত যে 24 ঘন্টা একটা দেশে এ ধরনের ঘটনা ঘটেছে, তা নিয়ে রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই। 24 ঘন্টায় হিন্দুদের উপর যে কটি হামলা, হত্যার রেকর্ড পাওয়া গেছে। টাঙ্গাইলের তারটি এলাকায় একটা মন্দিরে সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়েছে। সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় লাঙ্গলদিয়া গ্রামের নিরঞ্জন সরকারের একমাত্র ছেলে অনিমাস সরকারকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে 150 বছরের বেশি পুরাতন মনসা মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। সমন্বয়ক পরিচয়ে খুলনার শীতলা বাড়ি মন্দিরে হামলা ভাঙচুর করা হয়েছে। টাঙ্গাইলের সখীপুর থানায় আনন্দ উল্লাস করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। 5টি ঘটনা 24 ঘন্টায়, এবং 5টি ঘটনাই খুবই মর্মান্তিক এবং অনেক বড় ঘটনা, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সরকার এই ব্যাপারে কোনো কথা বলে। এটি হলো সংখ্যালঘু সম্প্রদায়। তারপরে দেখো শিল্পী সম্প্রদায়, এই পরিমণির ঘটনা কিন্তু নতুন নয়, সেই রাহুল আনন্দ থেকে শুরু করে কাজী নওয়াব সেবা, পড়শি এবং পরিমণি, এটা কিন্তু ধারাবাহিকভাবে চলে এসছে। এরপর দেখো যারা লালন সাধনা করে, যারা লালন সঙ্গীত চর্চা করে, তাদের উপরে হামলা হয়েছে। তারপর যারা সুফিবাদী, তাদের উপরে হামলা হয়েছে, মাজার ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে মাজারে, যেখানে ওলিয়া উলিয়ারা, ধর্মের শীর্ষ পর্যায়ের লোকজন যেখানে ঘুমিয়ে আছে, তাদের কবরে আগুন দেওয়া হয়েছে। এরপরে দেখো এমন কোনো দিন নেই যে ঢাকার পথে হামলা মামলার ঘটনা হচ্ছে না, এমন কোনো রাত নেই ঢাকায় বা সারা বাংলাদেশের চুরি ডাকাতি ছিনতাই এর ঘটনা নেই। হাজার হাজার ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যেটি আফগানিস্তান বা যেটি পাকিস্তানে ঘটতো, পাকিস্তানে ঘটে এখন। তো এই যে যে জঙ্গিবাদী মনোভাব, বিশেষ করে আমাদের এই মুহূর্তে এদের টার্গেট হচ্ছে নারী। নারীদের ঘরে থাকতে হবে, তারা চাকরি করতে পারবে না, তারা পোশাক আশাকের স্বাধীনতা পাবে না, তারা শিল্প সাহিত্য চর্চা করতে পারবে না, তারা শিক্ষা দীক্ষায় শিক্ষিত হতে পারবে না, আবার হুজুররা একসঙ্গে 4টা বিয়ে করতে পারবে। এটা কিন্তু আবার তারা ফতোয়া দিচ্ছে না। হুজুরদের কথা শুনলে তো আপনি মানে অবাক হয়ে যাবেন। এখন বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে যে সর্বোচ্চ নিয়ন্ত্রণ তাদের হাতে তারা নেওয়ার চেষ্টা করছে, হুজুররা নেওয়ার চেষ্টা করছে। পাকিস্তান নিজেরা একটি অকার্যকর রাষ্ট্র, তারা পিছন থেকে তাদেরকে ইন্ধন দিচ্ছে একটি অকার্যকর রাজ্য বাংলাদেশ যাতে হয়ে যায়। এবং ডক্টর ইউনূস তো একটি পাপেট, আমি বারবার বলি, তার কোনো ক্ষমতা নেই,